নমস্কার, সমস্যা ও সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে বাড়বে আপনার মনের জোর। কারণ মনের জোরটা জানেন তো আমাদের জন্য অনেক কিছু করতে পারে। মাঝে মধ্যে আমাদের কাজ, আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের বাড়ির পরিবেশ, সবকিছুর মধ্যে থেকে একটা নেগেটিভ থিঙ্কিং, মন ভালো না থাকা, কিছু আমার হবে না, কিছু আমার হচ্ছে না, বাকি সবার হয়ে যাচ্ছে, আমার কি ভালো দিন আসবে না, এরকম নানা রকমের প্রশ্ন চিহ্ন চোখের সামনে দিয়ে কিন্তু ভাসতে থাকে। কিন্তু আপনি যদি মনমরা হয়ে যান, আপনি যদি কেঁদে আকুল হয়ে যান, আপনি যদি একেবারে নেগেটিভিটিতে ডুবে যান, তাহলে আপনি হেরে গেলেন। আপনি কি হারার জন্য জন্মেছেন নাকি জেতার প্রচেষ্টাটা করার জন্য জন্মেছেন? শুধুমাত্র এটা কিন্তু কোনো ডায়লগ না, এটা খুব বাস্তব কথা। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার মনের জোর বাড়াতে পারে, আপনার জীবনের ভালো সময়টা আপনাকে জানান দিতে পারে, জীবনের সব থেকে ভালো আপনার কি হতে পারে সেটা বুঝিয়ে দিতে পারে, কোন দিকে গেলে আপনি একটা নতুন সকাল শুরু করতে পারেন সেই আভাসটা কিন্তু দিতে পারে। তাই জীবনে যেরকম ডাক্তারের প্রয়োজনীয়তা রয়েছে, উকিলের প্রয়োজনীয়তা রয়েছে, একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা রয়েছে, রয়েছে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের প্রয়োজনীয়তা, ভীষণ রকম ভাবে রয়েছে। কিন্তু আমরা কি করি বলুন তো? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন ভালো সময়গুলো আমরা হারিয়ে ফেলি, যখন ভুল পথে আমরা পরিচালিত হয়ে যাই, তখন যাই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে। একটু চোখ খুলুন না, একটু আগাম যোগাযোগ করুন না, একটু সন্তানের জন্য আগাম বুঝে নিন না যে আমার জীবনে যা হলো হলো, কিন্তু আমার সন্তানের জন্য যেন আর একটা পদক্ষেপ আমি ভুল করব না। আর সে কারণে আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আপনার জন্য একটা ভালো অ্যাডভাইস, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি নিজে শিক্ষিত, যিনি শিক্ষা বিষয়টাকে বোঝেন, শিক্ষার পরিকাঠামোটাকে তিনি চেনেন। কারণ সত্যি কথা, একজন শিক্ষিত মানুষ কিন্তু একটা আলাদা বুদ্ধি নিয়ে চলেন। যে কোনো মানুষ কিন্তু সেই সাজেশন আপনাকে দিতে পারবে না যেটা একজন শিক্ষিত জ্ঞানী মানুষ আপনাকে দিতে পারবে। আজকে ঠিক এরকমই কিছু গুরুত্বপূর্ণ, জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই শ্রী ভৃগু আনাদি। তাই প্রথমেই ভৃগুদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তার সঙ্গে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ ভৃগুদা, এবং অবশ্যই ধন্যবাদ সেই বন্ধুদের যারা নাকি আমাদের প্রতিনিয়ত জানান যে ভৃগুদার কাছে পরামর্শ নিয়ে আমার সন্তানের জীবনটা বদলে গেল, সঠিক লাইনটা সে পেয়েছে, খুব ভালো কাজ করছে, সে মনের মতন চাকরি করছে, খুব ভালো স্যালারি তার। আর এখন আপনার কিন্তু চিন্তা শেষ হয়নি। চিন্তা এরপর ছেলেকে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, ভালো একটা পাত্র বা পাত্রী খুঁজতে হবে। তাহলে আজকে এডুকেশন সেক্টরটা বাদ থাক, কারণ আপনারা জানেন এডুকেশন নিয়ে কোনো প্রশ্ন মানে শ্রী ভৃগু আনাদি ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে এবার আমরা আলোচনা করব বিবাহ নিয়ে। একটি ছেলে বা মেয়ে যখন সেই বয়সে পৌঁছে যায়, যে বয়সে তার মা বাবা বা সে নিজেও মনে মনে বিয়ের কথা চিন্তা ভাবনা করছে, তো বিয়ের কথা চিন্তা ভাবনার পাশাপাশি জন্মছকের কতটা গুরুত্বপূর্ণ, বা আমার ভাগ্যের কতটা গুরুত্বপূর্ণ, বা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শের কতটা গুরুত্বপূর্ণ, আমি সেটাই আজকে একটু জানতে চাইবো। প্রথমত এইভাবে বলবো, একটা আলাদা জগৎ, তো বিবাহ মানে একটা আলাদা জীবন। যে যখন একদিকে আছে সে কিন্তু একটা জগৎ সম্পর্কে জানে না। তাহলে একটা অজানা রাস্তায় যেরকম আমরা ইচ্ছা মতো আমরা হাঁটি না, যেন বিপদ ঘটতে পারে, সেই রাস্তাটা জানকারি করার জন্য হয় ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করি, বা সেই রাস্তা পথ দিয়ে যে হেঁটে এসেছে তাকে জিজ্ঞেস করি। তো এইখানে একটা বিবাহিত ছেলে বা মেয়ের সাজেশন শুনলে আপনার লাইফে কোনো কাজে লাগবে না, কারণ সেও একটা ছেলেকেই বিয়ে করেছে। একটা ছেলে একটা মেয়েকেই বিয়ে করে, একটা মেয়ে একটা ছেলেকেই বিয়ে করে। কিন্তু আপনার জীবনযাত্রা তার জীবনযাত্রার বেসিক ডিফারেন্স থাকবে, আপনার বেসিক নেচার তার বেসিক নেচারের ডিফারেন্স থাকবে, আপনার বাবা মায়ের নামে প্রথম অক্ষর, আপনার মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, সবটাই আলাদা থাকবে। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ সবটা আলাদা হবে। তাহলে কোনোটার সঙ্গে ওই অ্যাডভাইসটা একমাত্র জ্যোতিষ ছাড়া আর কোনো একটা বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষের কাছে সেই অ্যাডভাইসটা পাবেন না। ক্লিয়ার? যেমন ট্রাফিক ম্যানের কাছে পাবেন এই রাস্তাটা কোথায় গেছে, এইখান দিয়ে দিল্লি যাওয়া যায়, সেই ট্রাফিক ম্যান কিন্তু ওখান থেকে দিল্লি কোনো দিন হয়তো যায়নি, হয়তো ট্রাফিক ম্যানের কাজ না করতে দিল্লি গিয়ে রাস্তাটা খুঁজে আসা, কিন্তু এই রাস্তাটা দিল্লি গেছে। যদি চিনতে না পারি, লেখা পড়তে না পারে, আজকাল তো অনেক জায়গায় লেখা থাকে, তাহলে বলে দেয় এই রাস্তাটা দিল্লির দিয়ে গেছে, আর এই রাস্তাটা বোম্বে। আমাদের ডানকুনি থেকে দেখেন একদিকে রাস্তা দিল্লি, একদিকে বোম্বে, তার মানে দিল্লি বোম্বে পৌঁছে গেছিল। কিন্তু রাস্তাটায় প্রথম যদি ভুল করি, তার পুরো অপোজিট দিকে চলে গেলাম। সেটা ট্রাফিক ম্যান বহু অংশে কাজ করছে, কিন্তু পরে গিয়ে আরও রুট চেঞ্জ হবে কিনা, পরে গিয়ে কিছু হবে কিনা, সেগুলো ট্রাফিক ম্যানের ক্ষেত্রে বলা সম্ভব না। সেখানে আবার কোনো সিগন্যাল ম্যান আছে, সে ডানকুনির সিগন্যাল ম্যানের পক্ষে সম্ভব না।
কিন্তু জ্যোতিষে কিন্তু আপনার যে লম্বা ভবিষ্যতে, ধরুন আপনি 25 বছর বিয়ে করুন, আপনি ছেলে হিসাবে 30 বছর বিয়ে করুন, আগামী 30-40 বছর যতদিন ভগবান আপনাকে বাঁচিয়ে রাখে, পরমেয়োগী পাঠিয়েছে, ততদিন একটা নতুন জীবন। এই নতুন জীবনের মতন ওর মধ্যে অনেক কিছু রয়েছে। যেমন ছোটোবেলাটা খুব তাড়াতাড়ি কেটে যায়, কারণ ছোটোবেলা কিছুটা সময় বুঝি না আমরা, তারপর যা বুঝলাম বই খাতা নিয়ে খেলাধুলার মধ্যে দিয়েই সব কিছু আরম্ভ করলাম, করতে করতে পড়াশোনা করতে করতে গ্র্যাজুয়েশন করতে করতে মাস্টারি 23+ বয়স হয়ে গেল, চাকরি করলো 2 বছর, 26 বছর একটা মেয়ে বা একটা ছেলে দেখতে দেখতে 26 থেকে 30 বছর বয়স হয়ে গেল। আমরা নিজেদের নিঃশ্বাস ফেলার স্কোপ পাই না ছোটোবেলাটা, কিন্তু বড় বেলাটা বাদবাকি 30 বছরটা ঠিকভাবে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, তার প্রতিনিয়ত কিন্তু আমরা এত কষ্টের মধ্যে থাকবো, সেটা কিন্তু চূড়ান্ত হবে। যেমন ছোটোবেলা আপনার বাবা মা গরিব ছিল, বা বাবা মা খেতে দেয়নি বা কম খাইছে, আপনি আজকে মনে পড়ে? বোঝেনি তো না। কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করছি, আমার স্বামীর সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকে, আর্থিক সচ্ছলতা কারোর যদি না থাকে, অনেক স্বামীকে ঠেলে বউ কাজে পাঠাতে পারছে না, যা রোজগার হয়ে গেলো সারা সপ্তাহ পরে বলছে আর কাজে বেরোবে, সেই খরচটা যতক্ষণ না হচ্ছে না। আবার একটা ছেলে, তার হাজব্যান্ড কাজে এত ফোকাস, রোজগারের পেছনে এতটাই দৌড়চ্ছে, সৎভাবে রোজগার করছে, সবই সৎভাবে ধরে নিচ্ছে, আমি রোজগার করছে, সে বউকে সময় দেওয়ার মতন জায়গা পাচ্ছে না। তার মানে সবই তো সমস্যা। এবার একজনের ডিপ্রেশন আসছে, কেন সে কাজ করতে যাচ্ছে না, কারণ অর্থ না হলে সংসার চলবে না। আবার আরেকজন হাজব্যান্ড এত রোজগারই করছে, অর্থ দিয়ে ভরিয়ে রেখেছে আমাকে, কিন্তু আমি যে স্বামী হাজব্যান্ডের থেকে আমার যে মিনিমাম চাওয়া পাওয়া রয়েছে, সেই দিকে তাকিয়ে থাকার আর তার কোনো সময় নেই। আমি কয়েকটা জিনিস ভাই বোনদের জন্য বলবো, বিশেষ করে সব জিনিসকে মেলাতে পারবেন না পূর্ণাঙ্গ রূপে, কিন্তু কয়েকটা জিনিস যেটা জ্যোতিষ দেখে, কী দেখে? প্রথম, আত্মকারক গ্রহ দেখে বিবাহ করতে হবে। আত্মকারক গ্রহ মানে যার জন্য দেখবেন আজকাল সম্বন্ধ হলেও দুজনের ফোন দিয়ে শেয়ার করে, কেন? তোরা দুজনকে বোঝ, এরকম বলে না? আমাদের সময় তো প্রশ্নই না, ছিলই না এসব। আর সে এইখানে থাকে ওখানে থাকে, বাইরে থেকে আগে অনলাইনে দেখে নিলেন, পছন্দ হলেন কী আছে, তোরা কথা বলে মানসিকতাটা বোঝ, তোরা তোদের মতন যদি তোরা যদি হ্যাঁ করিস, তখন মা বাবা এগোবে। দেখবেন আজকাল ছেলেমেয়েরা, আপনি বললেন আর বিয়ে করে নিলে এটা হবে না, আর কেনই বা করবে? এখন সব যখন আছে দুজনকে বোঝা, ওইটা যেমন আপনি ফোনে বুঝতে চাইছেন, লোক একটা জিনিস, সারা জীবন মানুষ, আপনি 30 বছর ঘর করে আজ পর্যন্ত আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফকে চিনতে পারেননি, সে ফোনে আধ ঘন্টা 1 ঘন্টা বা 1 দিন 2 দিন 6 মাস কথা বলেন, আর 6 মাস করে প্রত্যেকটা ছেলের সঙ্গে যদি কথা বলে, আপনার জীবনটাই তো অতিবাহিত হয়ে যাবে, বিয়ে আর তো কোনোদিনই হবে না। অবভিয়াসলি কথা বলবেন, কিন্তু অ্যাজ পার হরস্কোপ অনুসারে প্রথম দেখতে হয় আত্মকারক গ্রহ, দুটো যদি সেম হয় খুব ভালো, বা তার যদি মিত্র হয়। মিত্র কাকে বলে জানেন? আশা করি তবু বলি, ধরুন আপনার আত্মকারক গ্রহ শুক্র, তা শুক্রর মিত্র কে? তা শুক্রর মিত্র হচ্ছে আমার বুধ, শুক্রর মিত্র কে? শনি। তাহলে আমি আত্মকারক যদি বুধ থাকে সব থেকে ভালো, আর আত্মকারক যদি শুক্র হয়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব খবর, সেম হলে সব থেকে ভালো। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার রাশি যা তার রাশি তাই, শুধু নিচস্থ যেন নয়, নিচস্থ মানে মাইনাস। ধরুন আপনার বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিক রাশির ছেলের সঙ্গে ভুল করেও বিয়ে করবেন না, কারণ নিচস্থ। তার মানে আপনি সবসময় চেষ্টা করেন বৃষ রাশির সঙ্গে করা, আপনি কন্যা রাশি সবসময় চেষ্টা করেন মীন রাশির সঙ্গে করা, আপনি মেষ রাশি সবসময় চেষ্টা করবেন সপ্তমপতি রাশিকে বিয়ে করার চেষ্টা করবেন না কোনগুলো? যেটা রাশি তার ডানে বায়, ডান হচ্ছে একটা দিক হচ্ছে দ্বিতীয়, একটা দ্বাদশ, আর একটা সপ্তমের বোথ সাইড, একটা হচ্ছে ষষ্ঠ, একটা হচ্ছে অষ্টম। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন বা মেষ লগ্নের জাতক জাতিকা, তাহলে কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বাদ। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা বা তুলা লগ্নের জাতক জাতিকা হন, তাহলে বৃষ রাশি বৃষ লগ্ন, মীন রাশি মীন লগ্ন চেষ্টা করবেন না। তাহলে আর বাদ বাকি অপশানগুলো আপনার জন্য ভালো রয়েছে। তাহলে আমার যে 12টা রাশির মধ্যে 8টা রাশি বা 8টা লগ্ন আমার জন্য পজিটিভ, আর 4টাকে আমি বাদ দিতেই পারি, কিন্তু দেখা গেল আমি 4টের মধ্যেই পড়লাম। বহু মানুষ আছে, অনেক কিছু আছে, ওদের সংসার জীবনটাই সেভাবে আর হলে উঠলো না। বহু মানুষের বহু রকমের ঘটনা রয়েছে। এইসব এত বছর জীবনের জ্যোতিষ জীবনে আমি একা যদি শুধু জীবনযাপন করতাম, আমি তো আমার নিজের জীবনে একটাই দেখতাম, মানুষ তো প্রত্যেক মানুষের জীবনে একটাই দেখে। কিন্তু জ্যোতিষ হওয়াতে মনে করছে এত ঘটনা দেখেছি এত লোকের, তখন কোনটা হয় আর কোনটা হয় না এই মাথায় রাখার মতনই পরিস্থিতি নেই যে কী হতে পারে। চোখে চশমা নেই ডিভোর্সের কারণ, শুনেছেন জীবনে? চোখে চশমা নেই, আবার চশমা আছে, ডাক্তার দেখানো হয়েছে, এত পয়সা খরচ করে করেছি, তুমি চশমাটা পরোনি কেন ডিভোর্স হয়েছে?
চুল বড় কেন, এর আগেও একটা অনুষ্ঠানে বলেছিলাম। এটা এটা আমার অনেক ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা মনে পড়ে। দুই যমজ এসেছিল, একজন দেখাতে এসেছিল, একজন আসেনি। ওই মা নিয়ে এসেছিল কেন, প্রায় সেম টাইম, 1 মিনিট আগে পরে। যে চুল বড় দেখে পছন্দ হয়ে গেছে মার, আর দেখতে সুন্দর, চাকরি করে, দেখে পছন্দ করার মতন মেয়ে, নিয়ে বলে লাভ নেই। কিন্তু স্টারে কী আছে সেটা তো জানে না, জানার কথাও না। তা যাই হোক, বিয়ে করেছে। যেদিন বিয়ে হয়ে বাসরাত না কি বলে, যাই হোক, ওই দিন মেয়েকে বলছে মায়ের পছন্দে তোমাকে আমি কিন্তু, এই ন্যাকা ন্যাকা কিছু ছেলে পেয়েও আছে, আমার কথাবার্তা শুনতে মানুষের ভালো লাগে না, ন্যাকা ন্যাকা কিছু ছেলে আছে, তোর মায়ের চুল পছন্দ হচ্ছে, মা তো বিয়ে করবেন না, ওটা আমি ছোটো চুল আলা পছন্দ, তুমি কিন্তু চুল কাটবে। বলছে আঙ্কেল আমার কি ডিসাইড করা উচিত ছিল সেই দিন? ছোটো চুল করলে শাশুড়ি ঘর থেকে বার করবে, আর বড় চুল দেখে উনি নিয়ে এসেছে জামাই, সেই রাতে আমাকে এই কথা বলছে। আঙ্কেল আপনি হলে কি করতেন? হ্যাঁ সে তো বটে। আর যত উচ্চশিক্ষিত ছেলে বলছে আপনি চিঠি দেখবেন, বলছি তুমি এখন কিছুদিন বাড়িতে থাকো, রেস্টে থাকো, তোমার মানসিক সুস্থতা আসুক, পরিবর্তন আসুক, যদি কোনোদিন সেরকম পরিস্থিতি তৈরি হয় আমি তোমাকে নিয়ে আসবো। ডিভোর্স সরাসরি না, বললো থাকতে থাকতে কোথায় হয়ে গেল, আমার 1.5 বছর বিয়ে হয়ে গেল, কোনো রেসপন্স নেই। যত উচ্চশিক্ষিত লোক তার পলিসিগুলো আলাদা আলাদা। তা আমার তো শিক্ষিত উচ্চশিক্ষিত পলিসি কি নিচ্ছেন না, আপনি ঘর করাটা আমার লক্ষ্য, যে আপনারা যাতে ভালোভাবে ঘর করতে। ছকটা খুলেই দেখলাম তো মাঙ্গলিকের চক। তাহলে এটা দেখেন, বলে শুনেছি ওই তো কপাল, মানে কিছু হলে ব্যর্থতার বোঝাটা কপালের উপর ছেড়ে দেয়। আরে কপালটা মেয়েটার জীবন তো গেল। আপনি মা, এত আধুনিক, এত জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, এলেন সেই তারপরে এলেন আমি কেরিয়ারে কী করে উন্নতি করতে পারি, কীভাবে কী করতে পারি। আবার বলছেন যে বিরুদ্ধে এখনই কিছু করে দেন যাতে আপনার মেয়েটা খুব তাড়াতাড়ি, ওকে একটা জায়গা থেকে বেরিয়ে আসতে দিন, একটা সময় দিন। মানে আমাদের বাবা মাদেরও কিন্তু পেশেন্স আমরা সেইভাবে রাখতে পারি না। কোনো কারণে ডিভোর্সের পিড়ি থেকে বিয়ে হতে আবার একটা রাতারাতি একটা সেল্টার পেলাম যে ভিগুদাকে পেয়ে গেছি, ভিগুদা কিছু একটা দেবে, কালকে একটা রাতারাতি ছেলের সঙ্গে বিয়ে দিলে আরে তার একটা মানসিক একটা জায়গায় গেছে, একটা আমরা সামান্য নার্সিংহোম থেকে ভর্তি হয়ে ফিরলেও সুস্থ হতে কিছুটা সময় লাগে। স্থিতিশীলতা ওই নার্সিংহোমের প্যাটার্নটা, ভোর 5টায় ওটা, দুপুর বেলা 12টায় খাওয়া, বিকাল 4টে খাওয়া, রাত 8টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়া, আবার ভোরবেলায় ডাকা, ওই 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 প্যাটার্নটা থেকে যায়। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এইভাবে নার্সিংহোমের মতো লাইফ লিড করে ফ্যামিলিতে অভ্যস্ত না। সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সময় দিতে হবে। ঠিক সেরকম আপনার সন্তানের প্রতি আপনি ধ্যান রাখুন, বরঞ্চ এরপর বিচ্ছেদ হওয়ার আগে জ্যোতিষকে দেখিয়ে বিয়ে তার টেবিলে বসুক, সেটা আপনার জন্য ভালো হবে। আর একটা স্টেজ, বিয়ে হলে এরপর সন্তান কীভাবে হবে, কী করে করবেন, কোন সময় করা উচিত, তার ডাক্তার টাইমিং দিচ্ছে। কেন আমরা কিন্তু স্বাভাবিক নিয়মে সন্তান করছি না। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা করে সন্তান, ডাক্তাররা কিন্তু ডিসাইড করে যে এরা সিজার করবো। সিজার যখন করবে ডাক্তাররা টাইম দেয়, তো সেই টাইমটা আপনি কেন জ্যোতিষীর কাছ থেকে সেট করবেন না? ডাক্তারই তো করছে। তাহলে আপনি বললেন যে বুধ বৃহস্পতি টাইম দিয়েছে ডাক্তারবাবু, বুধ বৃহস্পতিটা কোন বারটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোন লগ্নে আমার করলে লগ্নটাকে সেট হচ্ছে। আপনি তো হ্যাবক চেঞ্জ করতে পারবেন না, ঘন বৈশাখ মাসে তো আপনি কার্তিক মাস বানাতে পারবেন না। আপনি লগ্নটা চেঞ্জ করা মানে প্লেসগুলো চেঞ্জ হয়ে গেল, তাহলে আপনি আউটপুট পেলেন। এইবার বাচ্চা হলো, বলতে গেলে অনেক, সন্তান যখন হলো এবার নামকরণ, মনুষ্য জীবনে ভিত, 3 বছর বয়সে সিগনেচার, 5 বছর বয়সে তার কুষ্টি। কারণ আপনি তো ছোটোবেলা থেকেই ভাবছেন যে আমার বাচ্চাটা বা আমার নাতিটা অ্যাজ এ খেলোয়াড় হবে, অ্যাজ এ গায়ক হবে, অ্যাজ এ মডেলার হবে, কোন দিকে। এখন প্রত্যেকটা বাচ্চায় দেখি না, ছোটো ছোটো টিভি চ্যানেলে কি সুন্দর গান গাইছে, নাচাচ্ছে, প্রত্যেকটা বাবা মা নিয়ে যাচ্ছে। বাবা মা না নিয়ে গেলে বাচ্চারা কী করে পারত? তাহলে এই যে কনসাসনেসটা, এটা কিন্তু এখনকার বাবা মা এসছে। আমার সময় বাবা মার এর কোলে মানুষ, ওর কোলে মানুষ, এর কোলে অমুক, এ খেলতো, অমুক করতো, গরিব ঘরে শুধু ফুটবলই পেটাতো, অত কোনো কারো অত গুরুত্ব ছিল না। সবাই আগের সময় অনেক কিছু করতে করতে কিছু একটা হয়ে গেছে। কিন্তু এখন অনেক কিছু করতে করতে কিছু হবে না, সময়টাই চলে যাবে। আর্টস পড়লে আর্টসই পড়তে হবে, আর্টসে কী সাইকোলজি অনার্স সাইকোলজি পড়তে হবে, কালকে আবার সায়েন্সে ফিরে আসতে পারবে না। তা কী করতে হবে সেটা প্রথম থেকেই তাকে ডিসাইড করতে হয়। মাদের ওই অ্যাওয়ারনেসটা তৈরি হয়ে গেছে। সেই কারণে প্রত্যেকটা বড় কিছু সিদ্ধান্ত, যেখান থেকে লাইফের টার্নিং পয়েন্ট, তার আগে একটা বড় জ্যোতিষীর পরামর্শ অ্যাজ পার ছক অনুসারে গাইডেন্স নেওয়াটা উচিত। এবার আপনারা তো নিজেরাও ডিসাইড করবেন তাকে কী করে পরিচালনা করবেন, তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সন্তানদের জীবনে সাকসেস হবে।
একদম একদম অনেকগুলো দিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। আসলে জীবন নিয়েই তো অনেকগুলো মোড়, অনেকগুলো ঘটনা, অনেকগুলো অধ্যায় আসে, এবং প্রত্যেকটি সময় কিন্তু আপনার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সত্যি প্রয়োজনীয়তা রয়েছে। মেয়ের বা ছেলের বিয়ে থেকে শুরু করে তার সন্তান, তার নামকরণ, তার আবার স্কুল শুরু হচ্ছে, তার এডুকেশন শুরু হচ্ছে, তার কর্মজীবন শুরু হচ্ছে, একটা লম্বা প্রসেস। এরকমও হয়েছে যেহেতু অনেকগুলো বছর কিন্তু অ্যাস্ট্রোলজি জগতের সঙ্গে বৃহদা রয়েছে, যে হয়তো মায়েরও বিয়ের সময় জন্মছক বিচার হয়েছে, আবার আমি সন্তান না, আমি নাতনি হয়েছে তারপরে দিয়েছি, সেও পাওয়া হয়ে গিয়েছে। এটাকেই বলে যে একেবারে কিন্তু পরিবারগতভাবে কিন্তু চলছে এই অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করার সিদ্ধান্তটা। আসলে আমরা পরিবারগতভাবে বা একজনের পর একজন যেরকম নির্ভর করে একজন অভিজ্ঞ চিকিৎসককে, তাকে ছাড়া আমার পরিবারের কোনো মানুষ কারোর কথা ভাবতেই পারে না, এরকম বহু আমাদের কলকাতা বলুন, কলকাতার বাইরে বলুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বলুন, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিবার রয়েছে যারা শ্রীবিঘ্ন অনাদি ছাড়া আর অন্য কারোর কথা ভাবতেই পারেন না। তাদের কাছে অন্য কেউ অ্যাস্ট্রোলজারই নন, অ্যাস্ট্রোলজার মানেই কিন্তু শ্রীবিঘ্ন অনাদি, কারণ মানুষটি একদম অন্যরকম, একদম অন্য ধাঁচে তৈরি। তার এডুকেশন, তার পড়াশোনা, তার রিসার্চ, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের নিয়ে ভাবনা চিন্তা, অ্যাস্ট্রোলজিটাকে কিভাবে আরো বেশি ডেভেলপমেন্ট করে ভাবা যায়, সবকিছু নিয়ে কিন্তু সব সময় কিন্তু চিন্তা ভাবনা করেন। আপনাকে একটু চিন্তা করতে হবে, কারণ অনুষ্ঠান হয়তো আপনিও প্রায় 7-8 বছর ধরে দেখছেন, কিন্তু এখনো ভাবুন আশা কিন্তু আপনার হয়নি। আসবো যাব করতে করতেও কিন্তু আরো মাসের পর মাস কাটিয়ে ফেলছেন। তাই এবার বোধহয় সময় এসেছে একটু যোগাযোগ করার। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830143766, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। তার পাশাপাশি বলবো ওনার নিজস্ব চেম্বার কিন্তু রয়েছে খড়দহে, যেখানে বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। শুক্রবার করে শিয়ালদহ চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন, তাই চাইলে কিন্তু অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। আর বুধবার গড়িয়াহাট রাসবিহারী এভিনিউতে কিন্তু পাচ্ছেন, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আপনি কোথাও যোগাযোগ করতে পারবেন না কোনো অসুবিধার কারণে, তাহলে অনলাইন কনসালটেন্সি করতে পারেন, সেটা তো আমাদের সকলের জন্য সুবিধা। বাড়িতে বসে ভিডিও কলিং হোক, ফোনে কথা বলে হোক, আপনি আপনার জন্মছক বিচার কিন্তু সম্পূর্ণভাবে নিপুণতার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন, এবং তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতে হচ্ছে। পাশাপাশি শ্রীবিঘ্ন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনাদের জন্য রয়েছে, সাবস্ক্রাইব তো করতেই হবে, নালে জীবনের এতগুলো অধ্যায় সম্পর্কে আপনি জানবেন কি করে। তাই সেই অনুষ্ঠানের দিকেও কিন্তু নজর রাখুন। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু কিছুদিন আগে আমার জীবনে ঘটে গিয়েছে। সেটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব ক্লোজ একজন ফ্রেন্ড, সে হঠাৎ করে লটারিতে নাকি 1 কোটি টাকা জিতে গেছে। তারপর থেকে যেটা হলো, আমার হাজবেন্ড তো বটে, কিন্তু আশেপাশে বন্ধু বান্ধব সবাই 3 মাস 4 মাস টানা শুধু লটারির টিকিট কিনে গেল। শেষ বন্ধুর যেহেতু লেগেছে 1 কোটি টাকা, আমাদেরও বোধহয় লাগবে, কিন্তু আলটিমেট সকলে এখন ক্লান্ত, নেশাটার থেকে বেরিয়ে এসেছে। লটারি কি সত্যি সকলের ভাগ্যে রয়েছে? সবার কি লটারি কাটলেই ওই কোটিপতি হয়ে যাবে, না এর জন্য ভাগ্য, এর জন্য কিছু নিয়ম, এর জন্য কিছু প্রসেস রয়েছে? অবভিয়াসলি প্রসেস তো আছে, আর ভাগ্য রয়েছে। কিরম বলি, যে আমাদের প্রথম মাথায় লটারিটাকে দুটো ভাগে ভাগ করতে হয়। লটারি কি? এটা কি শ্রম ওরিয়েন্টেড না ভাগ্য ওরিয়েন্টেড? শ্রম ওরিয়েন্টেড নয়, তাহলে শ্রম দিয়ে লটারি পাওয়া যায় না, তাহলে ভাগ্যের উপর নির্ভরশীল। তাহলে ভাগ্যটা কি? এই লটারি কনসেপ্টটা আমাদের টিভি চ্যানেলে এত বছর বসেছি, লটারি প্রশ্ন খুব একটা আসতো না। এটা এডুকেশান, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু এইসব নিয়ে বেশি থাকতো। অনলাইন চ্যানেলের বা সারা পৃথিবীর বিভিন্ন মানুষ, সাইকোলজির মানুষ, বিভিন্ন প্রান্তে এই লটারি প্রবণতা রয়েছে সারা পৃথিবীতে। এবার বিভিন্ন ফরমেশনে রয়েছে। আমরা কি লটারি টিকিটের মাধ্যমে পাই যে 5টা সংখ্যা, 6 টাকার টিকিট, তাই এখানে বিজ্ঞাপন দেখি আমাদের। কিন্তু সারা পৃথিবীতে নানা রকম, কত 2 সংখ্যার লটারি, কত 1 সংখ্যার লটারি, সব সরকারি অথরাইজেশন রয়েছে সেই দেশে, কত 5 সংখ্যার লটারি। এবং অনেকে বিদেশ থেকে প্রথম পাঠাতো আমাকে, এখন তো মুখস্থ হয়ে গেছে করতে করতে, যে কাজের সঙ্গে যুক্ত থাকবো তো সে কাজ করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। যেমন কথা বলতে, থাইল্যান্ডে 2 সংখ্যা, আমাকে থেকে ড্রাগন বলে, আমরা টোটো একটা টিকিট পাঠিয়েছে টোটো, আমি তো হেসে দিয়েছিলাম। আমাদের দেশে টোটো মানে টোটো রিক্সা, আপনারা জানেন তো সবাই, টোটো লটারির টিকিটের নাম ড্রাগন। এই বিভিন্ন ফরমেশন সব কিছু সংখ্যাতত্ত্বের অধীনে। তাহলে আপনার একটা ফাটকা লাকি নাম্বার প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আপনার জন্ম যখন বেরোবে, তা আপনার বাবার নামের প্রথম অক্ষর থাকবে, মায়ের নামে একটা প্রথম অক্ষর থাকবে, আপনার পরিবারে কত নম্বর সন্তান, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, নামে একটা স্পেলিং থাকবে, সেটা ভুল রাখুন ঠিক রাখুন, রেখে ফেলেছেন, 26 সাল লিটারের বাইরে নয়। তাহলে আমাকে প্রথম দেখতে হবে এর ছকের ফাটকা লাকি নাম্বারটা কী। তাহলে নামের প্রবণতা, পরিবারগত প্রবণতা, কত নম্বর সন্তান, এইগুলো থেকে সেই গ্রহটা
হাতে যাদের জন্ম তারিখ নেই তাদের হাতে, যাদের ডেট অফ বার্থ প্লেস অফ টাইম হয় তাদের ছকে কোথায়, যদি ঠিক থাকে সেটা তার ফাটকা লাকি নাম্বার ডিসাইড করা হয়, ঠিক করা হয়। এবার ফাটকা লাকি নাম্বারটা কী করবেন? ফাটকা লাকি নাম্বার লটারি কেটে কোনো লাভ হবে না। আপনার ভাগ্যে আছে 2030 সালে আছে, তাহলে এখন দিয়ে কেটে করবেন কি? তো জ্যোতিষ পরামর্শের দরকার নেই। কিন্তু আমি বলছি 30 সালে আছে, আপনি বলছেন না এখনই লাগবে। জোর করে যদি আমি করিতে পারতাম তা আগে আমারটা করতাম। জোর করে কিছু হয় না তো। যদি না আপনার টাইম, সময়ের অপেক্ষা, ধরুন আমি যদি মনে করি আমি না 25 বছর ফিরে যেতে চাই, আমার বয়সটাকে 25 বছর নিয়ে চলে যেতে পারবো? সময় ইচ্ছা মতন আগে পরে করা যাবে? 30 সালকে কী করে আমি 24 সালে আনবো? তাই এগুলো অনেকে অবুঝ থাকে, তাদের কথা ছেড়ে দিন। আমি যৌক্তিকতার বিষয়ে আপনার সময়ের অপেক্ষা করতে হবে, দেখতে হবে সত্যি আপনার ভাগ্যে আছে কিনা। যদি থাকে সে সময়ের অপেক্ষা করা, সেই অনুসারে ক্যালকুলেশনটা করা। না আমার নেই, ওই রাস্তায় না হাঁটাটাই বুদ্ধিমানের কাজ। সবার থাকবে তার কোনো মানে নেই। সবাই আর্টস পড়ে, সবাই সায়েন্স পড়ে, সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, তার কোনো মানে আছে? তাহলে কি আপনার জীবনটা বৃথা? হয়তো আপনি সায়েন্টিস্ট হয়েছেন, অসুবিধা কোথায়? হয়েছেন আপনি ব্যারিস্টার, ডাক্তার আপনি, অসুবিধা কোথায়? আপনি একটা প্রফেসর হয়েছেন, অসুবিধা কোথায়? বক্তব্য চাই প্রতিষ্ঠা পাবো কিনা, বক্তব্য চাই লটারিটা পাবো কিনা, পেলে কোন টাইমে পেতে পারি, তার জন্য প্রসিডিউর কি, এখন থেকে আমার কীভাবে এগোতে হবে, কোনটা ফাটকা লাকি নেবো, সেটা কোন দিকে নেবো, বাঁ দিকে নেবো, ডান দিয়ে কী নেবো, আর যোগফল কী নেবো, নাকি মিডিলে বসাবো, এই পরিকল্পনাটা না টিকিটের তো একটা ফরমেশন হয়। টাকা যদি আপনি না চেনেন, তাই টাকার ডান দিক কোনটা বাঁ দিক কোনটা বুঝবেন কী করে? তার লোক আপনাকে ঠকিয়ে চলে যাবে। ঠিক আছে, লটারির যখন আমি নম্বর নেব টাকার মধ্যে, টাকা কোন দিক থেকে টাকাটাকে কাউন্ট করি আমি, বাঁ দিক থেকে, দ্যাট ইজ ফাটকা লাকি নাম্বার। ওইখানে ব্যাগটা বসাতে হয়, তার মিত্রটা ডান দিকে বসাতে হয়, যোগফল তার মিত্র নিতে হয়, সেই গ্রহটা কোথায় আছে। আবার দশা, অন্তদশা, প্রত্যন্তদশা অনুসারে মানুষের লটারি টিকিট কাটতে বলি। কাদের বলি? যাদের ছকে স্কোপ আছে, যার নেই নেই, তার হবে না, কোনো দিনই হবে না। আর যার হওয়ার আছে, ধরুন আমি সাজেশন দিয়ে কাউকে ফার্স্ট করাতে পারবো? যদি ফার্স্ট নয়, ফার্স্ট একটা নির্দিষ্ট মেধাযুক্ত স্টুডেন্ট, তার বাবা মা গাইড করে, সেও সেইভাবে পড়ে মাস্টার, ওই মাস্টার তো সবাইকে পড়ে, সবাই ফার্স্ট হচ্ছে। তাহলে এটা তো বুঝতে পারছেন না, মাস্টার তার নিউট্রালভাবে একটা গাইড করছে, যার যেরকম মেধা সে সেইভাবে ইউটিলাইজ করছে, তারপর তার রেজাল্ট হবে। ঠিক সেরকম সবাই শুনছে, তার মধ্যে কেউ প্রাইজ পাচ্ছে, কেউ প্রাইজ পাচ্ছে না, কেউ হয়তো আমাকে দেখানেনি। এর আগেও বলেছি, 2টো ফার্স্ট প্রাইজ পাওয়ার লোকও পেয়েছি আমি, 2টো ফার্স্ট প্রাইজ পেয়ে সে 20 লক্ষ টাকা দেনা। এর আগে একটা প্রোগ্রামে বলে গেছিলাম, এরকম ঘটনা আমার জীবনে দেখা। আপনি আমার কাছে এলেন কেন? আর আপনি 2টো ফার্স্ট প্রাইজ পাওয়ার লোক, আপনি নিজে বলছেন, আপনি আমার কাছে এলেন কেন? বলে আপনার ইউটিউব চ্যানেলে শুনেছি, যখন খারাপ সময় যায় তখন দেখি যে দারিদ্র যোগ আছে। দারিদ্র যোগ থাকলে সে যত টাকার মালিক হোক, সে কোনো না কোনো সময় দারিদ্রতার শিকার হবে। আমি সেই লোক। দুটো একই, কেউ এক জীবনে ফার্স্ট প্রাইজ 2টো পায় না। আমি 2টো বছরের মধ্যে 2টো ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, তখন 51 লাখ না 56 লাখ টাকা করে ওয়েস্ট বেঙ্গলের ছিল, তারপর তো 1 কোটি টাকা হয়ে গেল। 2টো পেয়ে উল্টে 20 লক্ষ টাকা দেনা, ওই লটারি আমাকে আস্তে, আর তখন বুঝলাম যে আমার দারিদ্র যোগ ছিল, যেটা আপনার কাছে এসে বোঝালাম। তাই দারিদ্র্যটা যদি কাটানো থাকতো, লটারি তো পেয়েই গেছিলো, তো লটারি পেয়েছিল, প্রাপ্তিযোগ ছিল, দারিদ্র যোগ কাটানো থাকলে সেগুলো স্থায়িত্ব হতো। এই হচ্ছে অশুভ যোগ আর পজিটিভ যোগের মধ্যে বেসিক ডিফারেন্স। একদম একদম, মানুষের জীবনে কত কি ঘটে যায় না। তবে বলে যে ঘটে গেল, বিপদ হয়ে গেল, লস করে গেলাম, তারপরে চেতনা ফিরলো। তবে আগে যদি চেতনাটা ফিরতো, ওই লসের খাতায় নিজের নামটাকে লেখাতে হতো না। সময় ভীষণ সংক্ষিপ্ত, চট করে আরেকবার বলবো, আপনারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, স্মার্ট পারসন, এবং যদি চান আপনারা যে জীবনটাকে সুন্দর করে গোছাতে, তাহলে কিন্তু যোগাযোগ করার সত্যি প্রয়োজনীয়তা রয়েছে। 9830143766 এই নাম্বারটি একেবারে আপনাদের জন্য। নিজস্ব চেম্বার ওনার খড়দহে, প্রত্যেকেই জানেন, নতুন বন্ধুদের জন্য এটা বলছি, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার করে কিন্তু উনি আপনাদের জন্য সময় দেন। শুক্রবার করে শিয়ালদহের চেম্বারে কিন্তু উনি থাকেন, এবং বুধবার করে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের রাসবিহারী এভিনিউতে। চাইলে এখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আরও একবার বলে রাখবো যে ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল কিন্তু শ্রীবিগু অ্যান্ড মোটিভেশন, এদিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনি অন্য কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন, ভাবছেন এই বিষয়টা নিয়ে আজকে বিরুদ্ধা বললো না তো তাতে কি হয়েছে, একটু ইউটিউব চ্যানেলটা একটু সার্চ করুন, আপনি যে বিষয়ে ভাবনা চিন্তা করছেন তার থেকেও আরো এক কদম এগিয়ে কিন্তু ভাবনা চিন্তা ভৃগুদার থাকে।
থাকে, তাই আপনি আপনার প্রশ্নের উত্তর ঠিক পেয়ে যাবেন। পাশাপাশি একটু অনলাইন কনসালটেন্সির কথাও জানিয়ে রাখবো যে যারা হয়তো চেম্বারে আসতে পারছেন না, শারীরিক অসুবিধা হতে পারে, পারিবারিক অসুবিধা হতে পারে, তো তার জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সির বন্দোবস্ত রয়েছে। তার জন্য যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন, তারাই কিন্তু আপনাকে সুন্দরভাবে গাইড করে দেবেন। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো, তবে পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনার আমার জীবনের বিভিন্ন ছোট বড় সমস্যা নিয়ে আলোচনা করব, পাশাপাশি থাকবে তার সমাধানের আলোচনাটাও। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ভৃগুদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।